আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা অধ্যায় ২ অর্থাৎ ব্রিটিশ শাসনের পাঠ ১ ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ পড়েছি। আজকে আমরা পড়ব পাঠ ২ বাংলায় ব্রিটিশ শাসন। আজকের পড়াটুকু তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ১৬ নম্বর পৃষ্ঠায় খুঁজে পাবে। তোমাদের পাঠ্য বইয়ের ১৬ নম্বর পৃষ্ঠার প্রথম প্যারার অংশটুকু আমি এখানে দিয়েছি। আমি পড়ছি, তোমরা সবাই মন দিয়ে শোনো। ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে। ইতিহাসে যা কোম্পানির শাসন নামে পরিচিত। কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ। প্রায় ১০০ বছর পরে ১৮৫৭ সালে কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং বিদ্রোহ করে। ইংরেজরা এই বিদ্রোহ দমন করলেও শাসন ব্যবস্থা আগের মতো চালাতে পারেনি। কোম্পানির শাসন রদ করে, এখানে রদ অর্থ হচ্ছে বাতিল, কোম্পানির শাসন বাতিল করে ১৮৫৮ সালে বাংলা সহ সমগ্র ভারতের শাসনভার ব্রিটিশ রানী সরাসরি নিজ হাতে তুলে নেয়, যা চলে ১৯৪৭ সাল পর্যন্ত। প্রথম প্যারার প্রতিটি লাইন দিয়ে প্রশ্ন হতে পারে, যেমন প্রথম লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে কত বছর, তখন আনসার হবে ১০০ বছর। অথবা প্রশ্ন হতে পারে কোম্পানি শাসন কি বা কোম্পানি শাসন কাকে বলে, তখন প্রথম এই দুটো লাইন দিয়ে আনসার লিখতে পারবে যে ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে, ইতিহাসে যা কোম্পানির শাসন নামে পরিচিত। এর পরের লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন, তখন আনসার হবে রবার্ট ক্লাইভ। পরের লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে কত সালে সিপাহীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়, তখন আনসার হবে ১৮৫৭ সালে। লাস্ট লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে ব্রিটিশ রানী সমগ্র ভারতের শাসনভার তুলে নেন কত সালে, তখন আনসার হবে ১৮৫৮ সালে। অথবা প্রশ্ন হতে পারে যে ভারতে ব্রিটিশদের শাসন চলে কত সাল পর্যন্ত, তখন আনসার হবে ১৯৪৭ সাল পর্যন্ত। এখানে দেখো আমরা থার্ড লাইনটাতে পড়েছি কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ। আমি তোমাদের জন্য রবার্ট ক্লাইভের একটি ছবি দিচ্ছি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ। ১৬ পৃষ্ঠার সেকেন্ড প্যারার অংশটুকু এখানে দিয়েছি। ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিক। প্রথম খারাপ দিকটি দেখো, ভাগ করো শাসন করো নীতির ফলে এদেশের মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ এবং অঞ্চল ভেদে বিভেদ সৃষ্টি হয়। সেকেন্ড খারাপ দিকটি হচ্ছে অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এই ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা ১১৭৬ সালে, ইংরেজি ১৭৭০ সালে হয়েছিল, যা ৭৬-এর মন্বন্তর নামে পরিচিত। খেয়াল করো, এই লাইনটি দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে ৭৬-এর মন্বন্তর কি, তখন আনসার হবে যে বাংলায় ১১৭৬ সালে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, যা ৭৬-এর মন্বন্তর নামে পরিচিত।
ব্রিটিশ শাসনের তৃতীয় খারাপ দিকটি হচ্ছে অল্প সংখ্যক জমিদার অনেক জমির মালিক হন এবং বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব হয়ে যায়। এই সেকেন্ড প্যারা দিয়ে কাঠামোবদ্ধ প্রশ্ন হতে পারে। সে প্রশ্নটি হচ্ছে ব্রিটিশ শাসনের 3টি খারাপ দিক লিখো। তখন তোমরা এই ব্রিটিশ শাসনের 3টি খারাপ দিক লিখতে পারবে। যে ব্রিটিশ শাসনের 3টি খারাপ দিক হলো, তখন 1, 2, 3 লিখে এই 3টি পয়েন্ট লিখবে। সেকেন্ড পয়েন্ট পুরোটা না লিখে শুধুমাত্র এই প্রথম অংশটা লিখলেই হবে, যে অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। আশা করি এই প্যারাটুকু সবাই বুঝতে পেরেছো এবং প্রশ্নটিও বুঝতে পেরেছো, এবং প্রশ্ন এইভাবে আসলে কিভাবে আনসার করতে হবে সেটাও আশা করি সবাই বুঝতে পেরেছো। ষোলো পৃষ্ঠার থার্ড প্যারার অংশ আমি এখানে দিয়েছি। ব্রিটিশ শাসনের কিছু ভালো দিক। প্রথম ভালো দিকটি হচ্ছে নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়। সড়কপথ ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয়। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে 19 শতকে বাংলায় নবজাগরণ ঘটে। এ সময় সামাজিক সংস্কার সহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে। এই তৃতীয় ভালো দিকটি দিয়ে অনেক সময় প্রশ্ন হতে পারে, সেটি হচ্ছে যে বাংলায় নবজাগরণ ঘটে কখন? তখন আনসার হবে 19 শতকে। অথবা এই তৃতীয় প্যারা দিয়ে প্রশ্ন হতে পারে ব্রিটিশ শাসনের 3টি ভালো দিক লিখো। তখন তোমরা আনসার লিখবে যে ব্রিটিশ শাসনের 3টি ভালো দিক হলো, তখন 1, 2, 3 করে এই 3টি পয়েন্ট লিখবে। আচ্ছা, নবজাগরণের ফলে যে নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়, তারই একটি ছবি তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, দেখো। 1816 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হিন্দু কলেজ। আর ব্রিটিশ শাসনের এই তৃতীয় ভালো দিকের শুধুমাত্র নবজাগরণ এই শব্দটি দিয়েই একটি প্রশ্ন হয়। প্রশ্নটি হচ্ছে নবজাগরণ কি? তোমাদের সুবিধার জন্য এই প্রশ্নের উত্তরটি আমি লিখে দিয়েছি, তোমরা দেখে দেখে লিখে নিবে। 19 শতকে বাংলায় শিক্ষা, সাহিত্য, সামাজিক সংস্কার এবং জ্ঞান বিজ্ঞানের চর্চার ক্ষেত্রে যে প্রবল জোয়ার এসেছিল তাই নবজাগরণ নামে পরিচিত। এটা 17 পৃষ্ঠার প্রথম অংশটুকু আমি নিয়েছি। ক নাম্বার, এসো বলি বাংলার ইতিহাসে এই ব্যক্তিদের ভূমিকা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। প্রথম ব্যক্তির নাম দেওয়া আছে মীর জাফর। সালের পলাশীর যুদ্ধ যখন আমরা পড়েছিলাম, সেখানে কিন্তু আমরা মীর জাফরের নামটি পেয়েছিলাম। মীর জাফর ছিলেন নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি। তিনি ক্ষমতার ভাগ ও অর্থের লোভে নবাবের বিরুদ্ধে ব্রিটিশ ষড়যন্ত্রকারীদের পক্ষে যোগ দিয়েছিলেন। 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধের দিনে মীর জাফর ও তার অনুগত সেনারা বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশদের সাথে হাত মিলায়। ফলে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা
পরাজিত হন। পরাজিত হওয়ার পরে নবাব সিরাজউদ্দৌলা রাজধানী মুর্শিদাবাদে আশ্রয়ের জন্য রওনা দেন, কিন্তু পথে মীর জাফরের লোকেরা তাকে ধরিয়ে দেয়। পরে নবাবকে বন্দী অবস্থায় হত্যা করা হয়। এরপর ব্রিটিশরা মীর জাফরকে বাংলার সিংহাসনে বসায়, তবে আসল ক্ষমতা থাকে ব্রিটিশদের হাতে। একসময় ইংরেজদের সাথেও মীর জাফরের বিরোধ তৈরি হয়। তখন মীর জাফরকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে বাংলার নবাব করা হয়। এর পরের ব্যক্তির নাম হচ্ছে মীর কাসিম। মীর কাসিম 1760 থেকে 1763 সাল পর্যন্ত বাংলার নবাব ছিলেন। মীর কাসিম মীর জাফরের চেয়ে বেশি জনপ্রিয় শাসক ছিলেন। তার সাথেও একসময় ইংরেজদের বিরোধ বাধে। মীর কাসিম ইংরেজদের বিরুদ্ধে 1764 সালে বক্সারের যুদ্ধে মোগল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সাথে যোগ দেন, কিন্তু তার জন্য এই যুদ্ধের ফলাফল ছিল অত্যন্ত শোচনীয় বা খারাপ। তিনি এই যুদ্ধে পরাজয় বরণ করেন। এর ফলে বাংলায় ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া শাসন প্রতিষ্ঠিত হয়। এর পরের ব্যক্তির নাম হচ্ছে রবার্ট ক্লাইভ। এই পাঠ পড়ার সময় আমরা পড়েছিলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ। কোম্পানিকে নিছক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে শাসনকারী প্রতিষ্ঠানে পরিণত করার পিছনে তার ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। রবার্ট ক্লাইভ বক্সারের যুদ্ধে বিজয়ের পর বাংলা, বিহার ও উড়িষ্যায় ইংরেজ কোম্পানির শাসন প্রতিষ্ঠা করেন। তখন প্রায় 3 কোটি মানুষ রবার্ট ক্লাইভের শাসনাধীনে ছিল। তিনি ভারতে বেশ কিছু প্রশাসনিক ও সামরিক সংস্কার করেন। রবার্ট ক্লাইভ 1767 সালে ভারত ত্যাগ করে ব্রিটেনে চলে যান। এর পরের ব্যক্তির নাম হচ্ছে রাজা রামমোহন রায়। ব্রিটিশ আমলে বাংলায় নবজাগরণের অন্যতম অগ্রদূত ছিলেন রাজা রামমোহন রায়। তিনি তখনকার সামাজিক, শিক্ষাগত ও ধর্মীয় সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। রামমোহন রায় সতীদাহ প্রথা বিলুপ্ত করার চেষ্টার জন্য বিশেষভাবে পরিচিত। পাশাপাশি তিনি ছিলেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ভারত থেকে ব্রিটিশদের রাজস্ব পাচারের বিরোধিতা করেছিলেন। এছাড়া রামমোহন রায় ব্রাহ্ম ধর্মের প্রবর্তক। খ নাম্বার, এসো লিখি। ব্রিটিশদের ভাগ করো, শাসন করো নীতির ফলে কি হয়েছিল? মনে পড়ছে এই লাইনটি আমরা কোথায় পড়েছিলাম? ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিক, সেখানে আমরা এই লাইনটি পড়েছিলাম। দেখো, প্রথম পয়েন্টটি, ভাগ করো, শাসন করো নীতির ফলে এদেশের মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ এবং অঞ্চল ভেদে বিভেদ সৃষ্টি হয়। গ নাম্বার, আরো কিছু করি। এই 4 জন বাংলার নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের প্রত্যেকের অবদান সম্পর্কে তথ্য খুঁজে বের করো। প্রথম জন হচ্ছেন রাজা রামমোহন রায়, এরপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরপর নবাব আব্দুল লতিফ, এরপর সৈয়দ আমির আলী। রাজা রামমোহন রায় সম্পর্কে একটু আগেই আমি বললাম। আমরা শুরু করছি
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন খ্যাতিমান বিদ্বান ও সমাজ সংস্কারক ছিলেন। তিনি বাংলা বর্ণমালাকে সহজতর করেন। তার হাত ধরেই আধুনিক বাংলা গদ্যের যাত্রা শুরু হয়। ভারতে বিধবা বিবাহ আইন প্রচলনের পিছনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি খুবই দয়ালু ও দানশীল ব্যক্তি ছিলেন। নবাব আব্দুল লতিফ 19 শতকের ভারতের অন্যতম প্রধান সমাজ সংস্কারক ছিলেন নবাব আব্দুল লতিফ। হিন্দুদের পাশাপাশি মুসলমান শিক্ষার্থীদের শিক্ষাদানের উদ্দেশ্যে হিন্দু কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সমাজ সংস্কারে অসাধারণ অবদানের জন্য ব্রিটিশ সরকার 1880 সালে তাকে নবাব উপাধি দেয়। এর পরের জন হচ্ছেন সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলীও একজন বিশিষ্ট সমাজ সংস্কারক। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি নিয়ে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ছিলেন ভারতের মুসলিমদের রাজনৈতিক জাগরণের উদ্যোক্তা। রাজনীতিতে মুসলমানদের এগিয়ে নেয়ার উদ্দেশ্যে গঠিত দল মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য তিনি। সৈয়দ আমির আলী দ্য স্পিরিট অব ইসলাম বইটির লেখক। সর্বশেষ অংশ ঘ নাম্বার যাচাই করি। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে ড্যাশ সাল থেকে ড্যাশ সাল পর্যন্ত ড্যাশ বছর শাসন করে। মনে পড়ছে? আমরা এই পাঠের একদম প্রথম লাইনে এই শূন্যস্থানের অংশগুলো আমরা খুঁজে পাব। সবাইকে দেখাচ্ছি আমি। দেখো, একদম প্রথম লাইনে আমরা পড়েছি 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত 100 বছর এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে। তাহলে আনসার হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত 100 বছর শাসন করে। অর্থাৎ প্রথম শূন্যস্থানে 1757, পরের শূন্যস্থানে হবে 1857 আর তার পরের শূন্যস্থানে হবে 100। আশা করি আজকের পড়াটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।